জামাত শিবিরের নেতাকর্মীরা তারা কেন এতটা রোমান্টিক হয়? তারা তো বলে জামাতে ইসলাম, আবার মুখেও বলে তারা ইসলামের কার্যসূচি কর্মসূচির কথা বলে, কিন্তু তাহলে কি তারা সেই আরবদের মতো তারাও কি সেই খাবারগুলো খায় যাতে তাদের রোমান্টিকতা আরো বেড়ে যায়, রোমান্স আরো বেড়ে যায়? আমরা জানি যে সেই সৌদি আরব বা আরব দেশে, মিডল ইস্টে যারা আছে তারা এরকম খাবার খায় বেছে বেছে, যাতে তাদের এক নির্দিষ্ট ক্ষমতা খুব বেড়ে যায় এবং তারা যথেষ্ট ভালো পারফর্ম করে, এরকম আমরা শুনি। তো এই জামাতে ইসলামের লোকজন কি এরকম করে? নয় কেন জামাতে ইসলামের লোকজন একের পর এক তাদের ভিডিও প্রকাশ হয়, তাদের খবর ছড়িয়ে পড়ে, তাদের বলৎকারের খবর ছড়িয়ে পড়ে, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় তারা ইমাম থাকে এবং মাদ্রাসা পরিচালিত করে, সেখানে তারা বলৎকারের কাজ করেই যাচ্ছে। আর এরপরে কিছুদিন আগে দেখলাম আমি শিবিরের এক নেতা, তিনি ধর্ষণ করে পালিয়ে গিয়েছেন। আবার জামাতের যে আমির, তিনি আবার এর পক্ষে স্ট্যাটাস দিয়েছিলেন। এ নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু এইবারে দেখলাম গাজী নজরুল ইসলাম, তিনি জামাতের খুব প্রভাবশালী একজন নেতা, মজলিসে শুরার একজন সদস্য, তিনিও এই একই কাজ করলেন। এবং নতুন করে আরেকটি ভিডিও বের হয়েছে এই গাজী নজরুল ইসলাম সাহেবের, সেখানেও দেখা যাচ্ছেন তিনি খুব চুমা দিতে বেশ পারদর্শী, চুমাচ্ছেন আর এক মহিলাকে। এরকম করে জামাতে ইসলামের যে আসল চরিত্র, সেই চরিত্রটা বের হয়ে আসতেছে। তাদের নেতা কর্মীদের যে আসল চরিত্র, তারা মুখে ইসলামের কথা বললেও আসলে তারা ইসলামকে ফলো করে না বা ইসলামকে মানে না। যদি ইসলামকে তারা মানত, আর যদি শরিয়া ভিত্তিক আইন তারা আগে চাইতো, এখন আর তারা আইন চায় না। যে কারণ হচ্ছে তাদের যে চরিত্র, এটা তারা ধরে ফেলেছে, বুঝতে পেরেছে, যার কারণে এখন আর তারা বলে না যে তারা শরিয়া ভিত্তিক আইন তারা চায়। আর যদি দেশে শরিয়া ভিত্তিক আইন থাকতো, তাহলে জামাতের কয়জন নেতাকর্মী জীবিত থাকতো, তাদেরকে তো তাহলে দোররা মেরে, সেই পাথর মেরে উড়িয়ে দেওয়া হতো, এখানে তাদেরকে তো কতল করা হতো। তো এই যে শরিয়া ভিত্তিক আইন থেকেই হয়তো এই কারণে তারা সরে এসেছে। তো এই যে জামাত ইসলামের যে এমপি, যে ভিডিও তার বের হয়েছে, তিনি বলছেন যে তার যে ড্রাইভার, তিনি এই ভিডিওটা তিনি প্রকাশ করেছেন। আপনারা একটু চিন্তা করেন, যে ড্রাইভার তার সাথে আছে বহুদিন যাবত, সেই ড্রাইভার অত্যন্ত বিশ্বস্ততার সাথে তার সাথে আছে। ড্রাইভার জানতেন যে এই গাজী নজরুল ইসলাম সাহেব তিনি কোন কোন নারীর সাথে অকাজ কুকাজ করে যাচ্ছেন বা করতেছেন, তিনি ড্রাইভার সবকিছুই জানতেন। এইবারে যে হোটেল রুমটা বুক করছেন, তাও ওই ড্রাইভারই করেছেন। এখন ড্রাইভারের আপন ভাগ্নি তার জন্য চাকরির সুপারিশ করতে এসেছিলেন, এই ড্রাইভার সুপারিশ চেয়েছিলেন, কিন্তু সেই ড্রাইভার তার একবার কাছের লোক, পরিচিত লোক, ঘনিষ্ঠ লোক, বিশ্বস্ত লোক, সেই ড্রাইভারের ভাগ্নিকে পর্যন্ত সে রেহাই দেয় নাই। সেই চাকরির সুপারিশ নিতে এসেছে, তার বিনিময়ে তার সাথে দৈহিক সম্পর্ক করতে হবে, চাকরির জোর সুপারিশ করবে, এই জন্য তাকে এই জোর করে দৈহিক সম্পর্ক বা শারীরিক সম্পর্ক তার সাথে করতে হবে, তাহলে তাকে চাকরি দিবে। তাহলে আপনারা চিন্তা করে দেখুন, যে ড্রাইভার তার এতটা বছর তার সাথে ছিল, সে কি একটু দাবি নিয়ে আসতে পারে না যে তার ভাগ্নির পক্ষে একটা সুপারিশ উনি করবেন, যাতে তার ভাগ্নির একটা চাকরি হয়? কিন্তু সেখানেও এই নজরুল ইসলাম তিনি তাকে রেহাই দেননি। তবে এখানে জামাতকে ধন্যবাদ জানাই যে জামাতে ইসলাম তাকে দল থেকে বহিষ্কার করেছে, এবং এরপরে জামাতকে আরো সাধুবাদ জানাবো যদি তাকে সংসদ থেকেও বের করে দেয়া হয়, সংসদ থেকেও তাকে বাতিল করে এবং তার এমপিত্ব বাতিল হয়ে যায়। তাহলে জামাত যদি সুপারিশ করে নির্বাচন কমিশনে, তাহলে আমরা জামাতকে ধন্যবাদ জানাবো। কিন্তু জামাত এখানে তার দলীয় আদর্শ থেকে কিন্তু এই তার
বহিষ্কার করে নাই। জামাত এখন বিপদে পড়ে আর কোনো রেহাই নাই, কোনোভাবেই কোনো দিকে এইটাকে চালাতে পারছে না। প্রথমে বলেছিল এআই ভিডিও, তারপর ষড়যন্ত্র, বিভিন্ন কিছু বলেছে, কিন্তু কোনোভাবেই এটাকে আর চালাতে পারছিল না, যার কারণে জামাত এখন বাধ্য হয়ে তাকে এই বহিষ্কার করতে বাধ্য হয়েছে। তো আসলে জামাতের যে দলীয় আদর্শ থেকে নয় বা অন্য কোনো দৃষ্টি থেকেও তাকে বহিষ্কার করে নাই। তাই এখন ভারতের বিজেপি তারাও একটু বিপদে আছে, আর বাংলাদেশের জামাত তারাও একটু বিপদে আছে। এই দুই দলের ভিতরে যথেষ্ট মিল আছে, কারণ ভারতের বিজেপিও কট্টরপন্থী একটি দল এবং জামাত ইসলামও একটি কট্টরপন্থী দল। দুই দলই বিপদে আছে। এখন জামাতের যে নেতাকর্মী তারা আরো যে রোমান্টিক যে কাজগুলো করেছে, আরো বিভিন্ন জায়গায় যে বলৎকার, ধর্ষণ, এগুলো যদি সব বেরিয়ে আসে তাহলে জামাতের অবস্থা আরো খারাপ হবে। জামাত একটা ধর্ষক দল, এটা অনেকেই আগে থেকে বলে আসতেছে, কারণ ৭১-এ তাদের এই ধর্ষণের যথেষ্ট ইতিহাস আছে, আমরা জানি, এবং তার ইতিহাস আছে, সবাই সেটা জানে। তাই এই জামাত ইসলাম এই ধর্ষণ কাজটা কি কেন জানি তারা বাদ দিতে পারতেছেন না। তারা মুখে ইসলামের কথা বলেন, কিন্তু তারা আসলে নিজেরা ইসলামকে অনুসরণ করে না। তারা, আপনারা জানেন যে অত্যন্ত মিথ্যা প্রচার করেছে এই নির্বাচনের আগে, বিগত নির্বাচনের আগে তারা বট বাহিনী তৈরি করে যত রকম মিথ্যা প্রচার আছে সেই প্রচারগুলো তারা করেছে তারা ক্ষমতায় যাওয়ার জন্য, যেটা ইসলামের সাথে মোটেই যায় না। এই জামাতের যে মোনাফেকি চরিত্র, তাদের মুখে এক অন্তরে আর এক, এটাও ইসলামের সাথে কখনোই যায় না। জামাত ইসলাম কখনো ইসলামের পক্ষে বাংলাদেশে কোনোদিন কোনো কর্মসূচি তারা দেয় নাই। জামাত ইসলাম কখনো নামাজ কায়েমের জন্য কোনো কর্মসূচি তারা দেয় নাই। জাকাত আদায়ের জন্য তারা কোনো কর্মসূচি দলীয়ভাবে দেয় নাই। রোজা পালনের জন্য তারা কোনো কর্মসূচি কিন্তু সেটা দেয় নাই। সমাজে সামাজিক শৃঙ্খলা এগুলো রক্ষার জন্য বা সামাজিক বন্ধন তৈরি করার জন্য তারা কিন্তু কোনো কর্মসূচি তাদের নেই। তাদের একটাই হচ্ছে, তাদের ক্যাডার ভিত্তিক একটি দল, কেউ কোনো কিছু কথা বললেই, তাদের দলের বিরুদ্ধে গেলে তাকে ধরো, তাকে সামাজিকভাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে শারীরিকভাবে বিভিন্নভাবে তাকে লাঞ্ছিত করতে হবে। এবং তাদের আগে ছিল 5% ভোট, এখন এইবারে তারা 31% ভোট কিভাবে পেল, এটা কিন্তু মানুষের মনে প্রশ্ন জাগে, কোথা থেকে তারা 31% ভোট পেল। এবং যে আওয়ামী লীগের আসার কথা আছে, ফিরে শেখ হাসিনার আসার কথা শোনা যাচ্ছে, যার কারণে মানুষ ধারণা করছে যে আমেরিকার দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ ভারতের রাষ্ট্রদূত তিনি বাংলাদেশে আসতেছেন। এসে তিনি ভারতের যে রাষ্ট্রদূত আছে বাংলাদেশে তার সাথে মিটিং করবেন। ইতিমধ্যে এনসিপির অফিসে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশে যে আমেরিকার রাষ্ট্রদূত, তিনি এসে উপস্থিত হয়েছিলেন। এখন এখান থেকেই প্রশ্ন তৈরি হয়, তাহলে কি শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশের জন্য আমেরিকা কাজ করতেছে কিনা। এবং যেহেতু শেখ হাসিনা বাংলাদেশে আসলে বা আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচি পালন করে, তাহলে সবচেয়ে বেশি ভয় হচ্ছে এনসিপির নেতাকর্মীদের, তারা টিকে থাকবে কিনা বা বেঁচে থাকতে পারবে কিনা। তো এই কারণে কোনো আশ্বাস দেওয়ার জন্যই কিন্তু আমেরিকার রাষ্ট্রদূত তিনি এনসিপির অফিসে গিয়েছিলেন কিনা, এটা একটা ভাবার কথা বা চিন্তা করার বিষয়। তো দেখা যাক সামনে কি হয়, কোত্থেকে কি হয়, আমরা সবই জানতে পারবো। আপনারা সবাই আমার দেশি আমার মা এই যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে আপনারা বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে সাথে আমার দেশি আমার মা এই ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।